ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 12-এর সেমিস্টার 4-এর কেমিস্ট্রি চ্যাপ্টার 4 অর্থাৎ স্ববর্গীয় যৌগ এই চ্যাপ্টারটা কিন্তু সম্পূর্ণ অ্যানালাইসিস করব। দেখো চকচক করলে কিন্তু সেটা শোনা হয় না, তাই তো আমাদের কন্টেন্টগুলো কিন্তু খুবই জেনুইন রয়েছে। ওকে, আর আমরা খুব পরিশ্রম করে কিন্তু তোমাদের জন্য এই কন্টেন্টগুলো ক্রিয়েট করছি। ওকে, চিৎকার চেঁচামেচি করে কিন্তু কোনোভাবেই পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব নয়। দেখবে তোমার মাথা যখন শান্ত থাকে তখনই কিন্তু তুমি এক্সাম ভালো দিতে পারো, তাই না? এখন তোমার মন ব্রেন যদি অশান্ত থাকে তাহলে কিন্তু তুমি এক্সাম ভালো দিতে পারবে না। স্থির জলে কিন্তু চাঁদের প্রতিবিম্ব খুব ভালো করে পড়ে, তাই তো? তাহলে চিৎকার চেঁচামেচি করে কিন্তু কোনো লাভ নেই। সেজন্য আমাদের যে এই সায়েন্স দাদা চ্যানেলে যত কন্টেন্ট দেওয়া হয় সবই কিন্তু জেনুইন কন্টেন্ট। ওকে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ যাই বলো না কেন সবই কিন্তু জেনুইন কন্টেন্ট। তো অবশ্যই কিন্তু তোমরা পড়াশোনা করো। ওকে, আর আমাদের এই কন্টেন্টগুলো কিন্তু মন দিয়ে পড়ো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, আর এই ভিডিওগুলি প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দাও। ওকে, আর আমাদের এই চ্যানেলে কিন্তু তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল ভিডিও নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। দেখো তোমাদের আমরা ফ্রি অফ কস্টে কিন্তু এত কিছু থিওরি কোশ্চেন অ্যানালাইসিস করছি। আবার এটা তো থিওরি গেল, এরপরে আরও অনেক অনেক সিরিজ কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। এরপরে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার নিয়ে কিন্তু অ্যানালাইসিস হবে। তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের পাশে থেকো, হ্যাঁ, সাপোর্ট করো আমাদের, আর এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দিও। ওকে, এই চ্যাপ্টারে তোমাদের টোটাল মার্কস থাকবে 5, ঠিক আছে? তো 35-এর মধ্যে 5 মার্কস খুব একটা বড়ই নাম্বার বলবো আমি। তো এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, আর এই চ্যাপ্টারটা তোমাদের নিট যেই ক্ষেত্রেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সেই জন্য এই চ্যাপ্টারটা ভালো করে কিন্তু মন দিয়ে বুঝতে হবে। ওকে, চলো তাহলে চ্যাপ্টার নিয়ে কিন্তু অ্যানালাইসিস স্টার্ট করি। ওকে, ফার্স্ট দেখো যে টপিকগুলি আমরা পড়বো, হ্যাঁ, স্ববর্গীয় যৌগ সংক্রান্ত ভার্নারের তত্ত্বের স্বীকার্যগুলির গুরুত্ব। ঠিক আছে, ভার্নার কি একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি তার যে স্ববর্গীয় অর্থাৎ কোঅর্ডিনেশন কম্পাউন্ড তাদের নিয়ে কিছু তত্ত্ব বা থিওরি দিয়েছিলেন, তার কতটা স্বীকার্য ছিল সেই বিষয়টা পড়বো। কোঅর্ডিনেশন এনএনটি কেন্দ্রীয় পরমাণু বা আয়ন সংলগ্ন হচ্ছে লিগ্যান্ড সর্বগাঙ্গ সংখ্যা, যেটাকে বলে কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক আছে, স্ববর্গীয় স্তর, স্ববর্গীয় পলিহেড্রন, তারপর বহুতলক জারণ সংখ্যা, হোমোলেপটিক আর হেটেরোলেপটিক পদগুলির অর্থ জানবো। এরপরে স্ববর্গীয় যৌগের নামকরণের নিয়মাবলী শিখব, অর্থাৎ আমাদের যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড রয়েছে, তোমরা যেমন অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছিলে না আইউপ্যাক নেম নোমেনক্লেচার, সিমিলার ওয়েতে কিন্তু আমাদের এই চ্যাপ্টারও পড়তে হবে। ঠিক আছে, এককেন্দ্রিক স্ববর্গীয় যৌগের সংকেত এবং নাম লিখতে পারবো। স্ববর্গীয় যৌগের বিভিন্ন ধরনের যে সমবায়তা রয়েছে সেই সমবায়তা যেমন কী কী হতে পারে, বন্ধন সমবায়তা হতে পারে, স্ববর্গীয় সমবায়তা হতে পারে, তারপর অ্যানায়ন আয়ন আয়ন সমবায়তা হতে পারে, হাইড্রেট সমবায়তা হতে পারে, জ্যামিতিক সমবায়তা হতে পারে, আলোকীয় সমবায়তা হতে পারে। ঠিক আছে, তারপর যোজ্যতা বন্ধন তত্ত্ব এবং ক্রিস্টাল ফিল্ড তত্ত্বের সাহায্যে স্ববর্গীয় যৌগের উপস্থিত বন্ধনসমূহের প্রকৃতিও কিন্তু আমরা বুঝতে পারবো। স্ববর্গীয় যৌগের স্থায়িত্ব সম্বন্ধেও আমরা জানতে পারবো। আমাদের রেগুলার লাইফ অর্থাৎ দৈনন্দিন জীবনে যে স্ববর্গীয় যৌগের গুরুত্ব রয়েছে তার গুরুত্ব এবং প্রয়োগ সম্বন্ধেও কিন্তু জানবো। তাহলে এই সমস্ত টপিকগুলি কিন্তু আমরা কভার করবো। ওকে, ভালো করে দেখে নাও। ঠিক আছে, ওকে, দেখো এরপরে ফার্স্ট যেটা টপিক রয়েছে আমাদের স্ববর্গীয় যৌগ সংক্রান্ত ভার্নারের তত্ত্ব। দেখো ভার্নারের তত্ত্বের ক্ষেত্রে প্রতিটা যে কোঅর্ডিনেশন যৌগ রয়েছে, ঠিক আছে, তাদের একটা কেন্দ্রীয় ধাতব পরমাণুও থাকে। ধাতব পরমাণু হতে পারে বা আয়নও কিন্তু সেক্ষেত্রে হতে পারে। আর এটা সবসময় মনে রাখবে, এটা 2 প্রকার যোজ্যতা বর্তমান, একটা হচ্ছে মুখ্য বা আয়নীয় যোজ্যতা, আর একটা হচ্ছে গৌণ বা অআয়নীয় যোগ্যতা। ঠিক আছে, এরপরে ধরো কেন্দ্রীয় ধাতব আয়নের যে মুখ্য যোজ্যতাগুলি রয়েছে সেটা অ্যানায়ন দ্বারা কিন্তু পরিপৃক্ত হয়। ঠিক আছে, আর কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের যে গৌণ যোজ্যতার সংখ্যা রয়েছে সেটা একদম নির্দিষ্ট হয়। ঠিক আছে, কোঅর্ডিনেশন স্তর থাকবে। তারপর আয়নী ভবন অঞ্চলও কিন্তু এক্ষেত্রে আমরা পড়বো। আয়নী ভবন অঞ্চল কি, কোঅর্ডিনেশন স্তরের বাইরের যে অঞ্চলটা সেটাকে আমরা বলি আয়নী ভবন অঞ্চল। ঠিক আছে, কেন্দ্রীয় ধাতব আয়নের যে গৌণ যোজ্যতাগুলি রয়েছে সেটা কিন্তু 3D হয়, অর্থাৎ ত্রিমাত্রিক দিকে নির্দিষ্ট অভিমুখে বিন্যস্ত থাকে এবং অনুযায়ী সংশ্লিষ্ট জটিল যৌগ বা জটিল আয়নটি একটি নির্দিষ্ট জ্যামিতিক গঠনাকৃতি কিন্তু লাভ করে। তাহলে দেখো এই যে ভার্নার সেই সায়েন্টিস্টের কিছু তথ্য দেওয়া রয়েছে। ইনি হচ্ছে সুইজারল্যান্ডের রসায়নবিদ ছিলেন আলফ্রেড ভার্নার, এনার নাম। ঠিক আছে, 1866-তে ইনি জন্মগ্রহণ করেছিলেন আর 1919-এ মারা গিয়েছিলেন। ছিলেন প্রথম বিজ্ঞানী যিনি ওনার সর্ববর্গীয় যৌগের গঠন সংক্রান্ত ধারণাসমূহকে কিন্তু সূত্রাকার স্পষ্টভাবে ব্যক্ত করেছিলেন। তিনি বহু সংখ্যক স্ববর্গীয় যৌগ প্রস্তুত করেছিলেন আর এদেরকে চিহ্নিতও করেছিলেন।
বিভিন্ন সহজ বা ইজি এক্সপেরিমেন্ট করেছিলেন। সহজ পরীক্ষামূলক পদ্ধতিতেই কিন্তু তাদের ভৌত আর রাসায়নিক ধর্মাবলী অধ্যয়ন করা যায়। কোনো ধাতব আয়নের ক্ষেত্রে ভার্নার কী করেছিলেন, মুখ্য যোজ্যতা যেটাকে আমি বললাম প্রাইমারি ভ্যালেন্সি, আর গৌণ যোজ্যতা সেকেন্ডারি ভ্যালেন্সি, এই দুটোর কিন্তু প্রস্তাব দিয়েছিলেন প্রথমেই কিন্তু আমি বললাম, তাই না? আচ্ছা, বাইনারি যৌগ দুই ধরনের পরমাণু দ্বারা গঠিত, যেমন ধরো CrCl3 COCl2 বা লেড ক্লোরাইড, এর মুখ্য যোজ্যতা যথাক্রমে কত হতে পারে বলো তো? এক্ষেত্রে 3, 2 এবং 2 হবে। অ্যামোনিয়ার যে কোবাল্ট, সেই কোবাল্টের জারণ সংখ্যা কিন্তু ব্র্যাকেটে 3 লেখা রয়েছে, দেখো রোমান সংখ্যা, অর্থাৎ কোবাল্টের জারণ সংখ্যা কিন্তু 3 হয়। আর ক্লোরাইডের যে বিভিন্ন যৌগ রয়েছে তাদের শ্রেণীর ক্ষেত্রে মানে দেখা গিয়েছে যে ঠান্ডা অবস্থায় যে এই সমস্ত যৌগগুলো দ্রবণে কিন্তু অতিরিক্ত সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে কিছু ক্লোরাইড আয়ন, যেটাকে আমরা বলি সিলভার ক্লোরাইড, এই রূপে কিন্তু অধক্ষিপ্ত হবে। কিছু ক্লোরাইড আয়ন কিন্তু আবার দ্রবণে থেকে যাবে, মানে অনেকটা কী হবে, যদি আমরা সিলভার ক্লোরাইড রূপে অধক্ষিপ্ত হবে, কিছুটা অধক্ষিপ্ত হবে, অর্থাৎ থিতিয়ে পড়বে নিচের দিকে, জমাট বেঁধে যাবে, থিতিয়ে পড়ে যেটা, আর কিছুটা কী হবে, আয়ন দ্রবণেই থেকে যাবে, ঠিক আছে। এরপরে আমরা কিছু কোবাল্ট 3 যেটা রয়েছে তার ক্লোরাইড অ্যামোনিয়া জটিল যৌগের কিছু গঠন সংকেত দেখে নেব আর বর্ণটাও দেখে নেব। দেখো CONH3 3+3Cl-, এটার ক্ষেত্রে কালারটা কী হয় বলো তো? ইয়েলো হয়। আর COCl3NH3 2+2Cl-, এটার ক্ষেত্রে নীলাভ বেগুনি হয়। এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের 1 মার্ক হিসেবে আসতে পারে। তোমাদের তো মানে 4th সেমিস্টারে যেটা রয়েছে 35 নম্বর, শুধুমাত্র 2 মার্ক, 3 মার্ক আর 5 মার্ক, এই 3টা মার্কসে তো ডিস্ট্রিবিউশন হবে, তাই না? তো এই ক্ষেত্রে তো MCQর কোনো ব্যাপার নেই, তো এটা 1 মার্কের হতে পারে, অর্থাৎ 1+1+1 যখন হবে, অর্থাৎ 2 মার্কের হতে পারে বা 3 মার্কের, তো ওই অনুসারে 1 মার্কের কিন্তু SCQ আকারে দিতে পারে। ওকে, তারপর বলছে যে সবুজের ক্ষেত্রে সংকেতটা কী হয়? আচ্ছা, COCl2NH3 এই সংকেত বা জটিল যৌগটার হচ্ছে কালার কী হয়? সবুজ হয়। আর বেগুনির ক্ষেত্রে COCl2NH3 ঠিক আছে। তো দ্রবণের পরিবাহিতা কী কী নির্দেশ করে দেখো, সেগুলো দেখে নেবে। প্রথমে এটা 1:3 তড়িৎ বিশ্লেষ্য করে, তারপর এটা 1:2, তারপর এটা 1:1, তারপর এটা 1:1। ওকে, এগুলো কিন্তু ভালো করে দেখে নিও। ওকে, এরপরে আমরা দেখো কি বলেছে যে 1898 খ্রিস্টাব্দে ভার্নার স্ববর্গীয় যৌগ সংক্রান্ত তার যে তত্ত্বটি সেটা কিন্তু উপস্থাপন করেছিলেন। আর এই স্বীকার্যগুলো আমাদের পড়তে হবে, তোমাদের এটা 3 মার্কের আসতে পারে, তো ভালো করে দেখবে। স্ববর্গীয় যৌগে ধাতুগুলি 2 ধরনের লিঙ্কেজ বা যোজ্যতা কিন্তু প্রদর্শন করে, এটা আমরা প্রথমেই জানলাম। একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি, অর্থাৎ মুখ্য আর গৌণ কিন্তু যোজ্যতা বা ভ্যালেন্সি তারা প্রদর্শন করছে। মুখ্য যোজ্যতাগুলো সাধারণত আয়নীয় প্রকৃতির হয়, ঠিক আছে। এবার মুখ্য বা প্রাইমারি যেটা রয়েছে সেটা কী হবে? আয়নীয় প্রকৃতির হবে, আর নেগেটিভ আয়ন দ্বারা কিন্তু পরিপৃক্ত হবে, ঠিক আছে। গৌণ যোজ্যতাগুলো কি হয়? আয়নীয় প্রকৃতির হয়, আর এগুলি প্রশম অণু অথবা ঋণাত্মক আয়ন দ্বারা কিন্তু পরিপৃক্ত হচ্ছে। গৌণ যোজ্যতার সর্বগাঙ্গ যেটাকে আমরা বলি হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, CNO কিন্তু বলা হয়, ঠিক আছে। তো সর্বগাঙ্গ সংখ্যা যেটা সেটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, বা কোনো ধাতুর ক্ষেত্রে এর মান কিন্তু ফিক্সড হবে, ঠিক আছে, নির্দিষ্ট হবে। কোনো একটা ধরো মেটাল রয়েছে বা ধাতু রয়েছে, তাদের সবার ক্ষেত্রে কিন্তু মানগুলো আলাদা আলাদা হয়। আর যে আয়নগুলি বা গ্রুপগুলি গৌণ যোজ্যতা মাধ্যমে ধাতুর সাথে যুক্ত হবে তাদের সবার কোঅর্ডিনেশন সংখ্যা বা নাম্বার অনুযায়ী, কোঅর্ডিনেশন নাম্বার যেটা সেটা অনুযায়ী কিন্তু সেগুলোর বৈশিষ্ট্যমূলক জ্যামিতিক গঠনাকৃতি রয়েছে, অর্থাৎ সবার ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু স্ট্রাকচারাল গঠন যেটাকে বলে জিওমেট্রিক্যাল স্ট্রাকচার, সেটা কিন্তু সব যৌগের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। আমরা পড়বো, চাপ নেই। ওকে, রিল্যাক্স। দেখো, তৃতীয় বন্ধনের ভেতরে যে কণাগুলি বা স্পিসিসগুলি রয়েছে সেটা হচ্ছে কোঅর্ডিনেশন NNT, আর জটিল আয়ন এবং তৃতীয় বন্ধনের বাইরের আয়নগুলিকে আমরা বলি কাউন্টার আয়ন। দেখো, এরপরে কিছু যৌগ রয়েছে যেমন CONH3 COClNH3 2+ এবং COCl2NH3 এগুলো সবই হচ্ছে অষ্টতলকীয় NNT। আবার অন্যদিকে যদি আমরা বলি যে NiCO এবং PtCl4 এগুলো হচ্ছে সবই চতুস্তলকীয় এবং সমতলিক বর্গাকার আকৃতি বিশিষ্ট কিন্তু হয়। ওকে, এরপরে যুগ্ম লবণ এবং জটিল যৌগের মধ্যে কিন্তু পার্থক্য। তার আগে আমাদের পড়তে হবে যুগ্ম লবণ কাকে বলে, তাই না? যদি 2 বা ততোধিক, অর্থাৎ দুটো হতে পারে বা অনেকগুলি হতে পারে, প্রশম লবণ নিজ নিজ সংকেত ভরের অনুপাতে যুক্ত হয়ে এমন একটা লবণ তৈরি করলো, ঠিক আছে। নিজের যে সংকেত ভর রয়েছে তাদের অনুপাতে কিন্তু একটা লবণ বা সল্ট তৈরি করবে। এবার ওই সল্ট তৈরি করার পর এবার সল্টটা কী হবে? অবশ্যই কঠিন হবে, তাই তো। এবার কঠিন একটা যে সল্ট তৈরি করলো তার যে সংযুক্তি, অর্থাৎ তাকে যদি আমরা কঠিন অবস্থাতেই রেখে দিই তাহলে কিন্তু সেটা কোনো রূপে আয়ন কিন্তু রিলিজ করবে না, অর্থাৎ অপরিবর্তিত
থাকবে, ঠিক আছে, রাখতে সক্ষম হবে। কিন্তু একে যখনই আমরা জলীয় দ্রবণে দিব তখন কিন্তু এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে উপাদান আয়নসমূহে উৎপন্ন করবে। তবে আমরা এই ধরনের লবণকে কি বলবো, যুগ্ম লবণ বা দ্বিলবণ। যেমন খুবই একটা ভালো বা বড় মানে কি বলবো উদাহরণ, সেটা হচ্ছে মোর লবণ, ঠিক আছে। মোর লবণ দেখবে তোমরা যদি সায়েন্স ল্যাবে অর্থাৎ কেমিস্ট্রি ল্যাবে এক্সপেরিমেন্ট করো তাহলে কিন্তু মোর লবণ ব্যাপারটা কিন্তু তোমরা করবে খুবই তাড়াতাড়ি। হয়তো তোমরা থার্ড সেমিস্টারও করেছো আর ফোর্থ সেমিস্টারও করতে পারো, ঠিক আছে, বা মোর লবণের ক্ষেত্রে, ঠিক আছে। আর মোর লবণের সংকেত কী হয় বলো তো, Fe, আমি লিখে দিচ্ছি দেখো, FeSO4, ঠিক আছে, NH4 হোল টুয়াইস, তারপর হবে হচ্ছে SO4 আর 6 অণু জল, মনে থাকবে তো, 6 অণু কিন্তু জল হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মোর লবণের উদাহরণ। আর যদি বলো যুগ্ম লবণের শ্রেণী 3টা হয়, একটা হচ্ছে তোমার অ্যালাম, একটা হচ্ছে স্কোনাইট, আর একটা হচ্ছে কার্নালাইট। তো এই স্কোনাইটের মধ্যে কিন্তু মোর লবণটা পড়ছে, ঠিক আছে, মনে থাকবে তো, ভালো করে দেখো সংকেতটা, ওকে। এরপরে আমরা বলবো যে জটিল লবণ বা আয়ন 2 বা ততোধিক, দুটো হতে পারে বা অনেকগুলি হতে পারে, সরল অণু বা আয়নের সমন্বয়ে গঠিত নতুন সুসংবদ্ধ বা পুঞ্জীভূত যে অণু বা আয়ন, যা হচ্ছে কি কঠিন ও দ্রবীভূত উভয় অবস্থায় কী করে, নিজের স্বাধীন যে সত্তা আছে সেটা বজায় রাখে, তাকে আমরা বলবো জটিল যৌগ বা লবণ বা জটিল আয়ন, ঠিক আছে। তাহলে দেখো পার্থক্যটা দেখে নিই, জাস্ট দেখো ওটাই লেখা রয়েছে যে 2 বা ততোধিক স্থায়ী যৌগের স্টয়সিওমেট্রিক অনুপাতে যুক্ত হওয়ার ফলে যুগ্ম লবণ তৈরি হচ্ছে, আর জটিল যৌগ উভয়ই কিন্তু গঠিত হচ্ছে। যদিও তাদের পার্থক্য এই যে কি, যুগ্ম লবণগুলি কর্নালাইট, যেটা বললাম মোর লবণ, পটাশ অ্যালাম, ভালো করে দেখো, ঠিক আছে, এই সংকেতগুলো ভালো করে কিন্তু মনে রাখতে লাগবে, ওকে। ইত্যাদি জলে দ্রবীভূত হয়ে কী হয়, সম্পূর্ণভাবে স্বতন্ত্র আয়নে বিয়োজিত হয়ে যায়। কিন্তু K4FeCN6 থেকে উৎপন্ন যে জটিল আয়ন, কি আয়ন উৎপন্ন হবে, FeCN6 4- Fe2+, অর্থাৎ FeCN6 4- থেকে হচ্ছে ফেরাস অর্থাৎ ফেরিক Fe2+ আয়ন বেরোবে, আর CN- আয়নে কিন্তু বিয়োজিত হবে না, ঠিক আছে। যুগ্ম আর অযুগ্ম লবণের কিন্তু পার্থক্যটা অনেক সময় দেয়, ঠিক আছে, তো ভালো করে পড়বে, ঠিক আছে। যুগ্ম লবণের ক্ষেত্রে যেমন দেখো কেবলমাত্র কঠিন অবস্থাতেই কিন্তু এটা স্থায়ী, তাই না, কিন্তু যখনই জলীয় দ্রবণে দিয়ে দিচ্ছি তখন কি এটা স্থায়ী না, কারণ সম্পূর্ণরূপে আয়নে তো ভেঙে যাচ্ছে। তারপরে জটিল আয়ন দেখো কঠিন অবস্থা হোক জলীয় দ্রবণ হোক সব ক্ষেত্রেই স্থায়ী, এটা একটা পয়েন্ট বলতে পারো। তারপরে আয়নীভবন যদি বলো, দেখো দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে কিন্তু উপাদান আয়নসমূহ উৎপন্ন করছে কে, যুগ্ম লবণ। আর জটিল লবণটা কি করছে, লবণের যে জটিল অংশটা সেটা কিন্তু দ্রবণে আয়নিত হচ্ছে না, এটা আরেকটা পয়েন্ট বলতে পারো। তারপর সমবায়তা, সমবায়তা প্রদর্শন কিন্তু করছে না কে, যুগ্ম লবণ বা দ্বিলবণ কিন্তু সমবায়তা প্রদর্শন করে না, আর জটিল লবণ অবশ্যই সমবায়তা প্রদর্শন করে। তাহলে দেখলে 3-4টা পয়েন্ট হয়ে গেল। তো ভালো করে কিন্তু এই যে যুগ্ম অযুগ্ম লবণের পার্থক্য সংজ্ঞা এগুলো পড়ো, ঠিক আছে। স্ববর্গীয় যৌগ সংক্রান্ত কয়েকটা গুরুত্বপূর্ণ পদের আমাদের সংজ্ঞা জানতে হবে, ঠিক আছে। দেখো ফার্স্ট যেটা সংজ্ঞা রয়েছে, স্ববর্গীয় বা কোঅর্ডিনেশন এনএনটি, একটা কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে নির্দিষ্ট সংখ্যক আয়ন বা অনুবন্ধনে কি হয়, আবদ্ধ যদি হয় তাহলে এটা একটা স্ববর্গীয় বা কোঅর্ডিনেশন এনএনটি কিন্তু গঠিত হয়, ঠিক আছে। দেখো তোমাদের কেমিস্ট্রি কিন্তু চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, মানে 4টা তো আজকে আমি অ্যানালিসিস করছি, তো টোটাল কিন্তু ভিডিওগুলো দেওয়া রয়েছে, তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলে গিয়ে দেখে নাও, ঠিক আছে। আর হ্যাঁ, সিমিলার ওয়েতে বায়োলজিও দেওয়া রয়েছে, ম্যাথ ফিজিক্সও কিন্তু দেওয়া রয়েছে, তো আমি চাইবো তোমরা অবশ্যই কিন্তু ওই ভিডিওগুলো দেখো, ওকে। আমাদের কিন্তু কন্টেন্ট একদম জেনুইন কন্টেন্ট, ঠিক আছে, তোমরা যদি এখান থেকে পড়ো তাহলে কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট করবে, ওকে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এখন যেমন থিওরি প্লাস কোশ্চেনও আমি বলবো, কারণ আমি কোশ্চেনও কিন্তু তোমাদের নিয়ে এসেছি, ঠিক আছে, কোশ্চেনও কিন্তু আমি অ্যানালাইসিস করেছি। দেখবে তুমি যদি প্রত্যেকটা ভিডিওতে দেখো তাহলে কিন্তু তুমি কোশ্চেন থিওরি দুটোই কিন্তু পাবে, তাই না। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আর হ্যাঁ, এই ভিডিওগুলো তোমার প্রিয় বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও, ওকে, আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও, বুঝলে তো। দেখো একটা উদাহরণ রয়েছে COCl3, তারপরে NH3 হোল থ্রাইস, এটা একটা কি স্ববর্গীয় এনএনটি, যার মধ্যে কোবাল্ট আয়ন 3টা কিন্তু অ্যামোনিয়া অণু আর 3টা ক্লোরাইড আয়ন দ্বারা গঠিত। দেখো Cl3 বলতে 3টা ক্লোরাইড আর NH3 বলতে 3টা কিন্তু অ্যামোনিয়া, এই 3টা 6টা জিনিস নিয়ে কিন্তু এটা গঠিত, এই দ্বারা পরিবেষ্টিত। অন্যান্য আরও কিছু রয়েছে যেমন NiCO হোল 4, PtCl2, NH3 হোল টুয়াইস। এই যেটা দেখছো এই এনএনটিটা তড়িৎ প্রশময় এনএনটি, মনে থাকবে তো। তাহলে এই যেটা এই এনএনটিটার নাম কি, তড়িৎ প্রশময় এনএনটি। তারপরে রয়েছে FeCN6, তারপর হচ্ছে CONH3 হোল 6, ঠিক আছে। দেখো ক্যাটায়নিক এনএনটির যদি কথা বলি তাহলে আমি লিখে দেখাচ্ছি, দাঁড়াও।
দেখো আমি যদি বলি ক্যাটায়নিক NH3 তাহলে AgNH3 হোল টুয়াইস প্লাস CuNH3 হোল 4 2 প্লাস, ঠিক আছে। এটা আমি লিখলাম, এটা হচ্ছে ক্যাটায়নিক NH3। সিমিলার ওয়েতে অ্যানায়নিক NH2 রয়েছে, ওকে। তাহলে এটা কিন্তু দেখো অ্যানায়নিক NH2 হচ্ছে FeCN হোল 6 4 মাইনাস PtCl4 2 মাইনাস, এটাকে বলছি হচ্ছে আমরা অ্যানায়নিক NH3। তাহলে মনে থাকবে, তাহলে আমরা তড়িৎ প্রশম NH3 দেখলাম, ক্যাটায়নিক NH3 দেখলাম, আর হচ্ছে অ্যানায়নিক NH3 দেখলাম, ওকে। আচ্ছা, এবার দেখো কেন্দ্রীয় পরমাণু বা আয়ন। তো প্রথমে গেল আমাদের কোঅর্ডিনেশন NH3, এবার কেন্দ্রীয় পরমাণু বা আয়ন। কোনো একটা স্ববর্গীয় বা কোঅর্ডিনেশন NH3 যে পরমাণু আয়নের চতুর্দিকে অর্থাৎ চারিদিকে নির্দিষ্ট সংখ্যক একটা আয়ন বা গ্রুপ সুনির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে যুক্ত থাকে, তাকে আমরা বলবো কেন্দ্রীয় পরমাণু বা আয়ন। যেমন ধরো NiCl2H2SO4 হোল 4, তাই তো, COClNH3 হোল 5 2 প্লাস এবং FeCN হোল 6 3 মাইনাস। এর স্ববর্গীয় NH3গুলিতে কেন্দ্রীয় পরমাণু কি রয়েছে বা আয়নগুলি কি রয়েছে দেখো। প্রথমেরটাতে রয়েছে Ni2 প্লাস, তারপর এটা রয়েছে CO3 প্লাস, তারপর এটাতে রয়েছে Fe3 প্লাস, আর এই কেন্দ্রীয় পরমাণু বা আয়নগুলিকে কিন্তু আমরা লুইস অ্যাসিডও বলি, ঠিক আছে। এরপরে সংলগ্নক বা লিগ্যান্ড যেটাকে বলে। স্ববর্গীয় NH3 কেন্দ্রীয় পরমাণু বা আয়নের সঙ্গে যুক্ত আয়ন বা অণুগুলিকে কি করছে, একটা সংলগ্নক করছে বা লিগ্যান্ড বলছি আমরা। যেমন ধরো Cl মাইনাস একটা ছোট আকৃতির অণু কি হতে পারে, যেমন ধরো H2O জলের অণু, তারপর অ্যামোনিয়া। আর একটা বড় আকৃতির যদি অণুর কথা চিন্তা করি তাহলে হচ্ছে H2CH2CH2NH2 হবে, বা এটাকে আমরা এনটাকে মানে ব্র্যাকেটের ভিতরে লিখবো CH2CH2NH2। তাহলে এই দুটো হচ্ছে বড় আকৃতির অণু, ঠিক আছে, বড় আকৃতির অণু। আর ছোট আকৃতির মধ্যে Cl মাইনাস H2NH2 এগুলো কিন্তু পড়বে, ঠিক আছে। অথবা দেখো বৃহৎ আকৃতি অণু যেমন প্রোটিনও কিন্তু হতে পারে। প্রোটিনের স্ট্রাকচার তোমরা বায়োমলিকুলস চ্যাপ্টারে পড়েছো, হচ্ছে অনেক বড় থাকে প্রোটিনের স্ট্রাকচারটা, তাই না। যখন একটা সংলগ্নক বা লিগ্যান্ড একটা মাত্র দাতা পরমাণুর সাথে, যেমন কী হতে পারে, Cl মাইনাস হতে পারে, তারপর H2O হতে পারে, অ্যামোনিয়া হতে পারে, এর ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় এদের দ্বারা ধাতব যে আয়ন তাদের সাথে কিন্তু যুক্ত থাকছে। আর তখন আমরা লিগ্যান্ডটিকে কি বলবো, যেহেতু একটা মাত্র দাতা পরমাণু, সেজন্য এটাকে আমরা বলবো একযোজি লিগ্যান্ড, ঠিক আছে। তারপরে যখন একটি লিগ্যান্ডে উপস্থিত দুটো দাতা পরমাণুর সঙ্গে বা কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে, তখন সেটাকে আমরা বলবো কি বাইডেন্টেড লিগ্যান্ড বা দ্বিযোজি লিগ্যান্ড, তাই তো। যেমন ধরো H2NCH2CH2NH, এটা ইথেন 1,2 ডায়ামিন এর নাম, বা C2O4 2⁻⁻, অর্থাৎ 2 মাইনাস, এটা হচ্ছে অক্সালেট। এর ক্ষেত্রে কিন্তু আমরা দ্বিযোজি লিগ্যান্ড দেখছি, যেটাকে বলা হয় ডাইডেন্টেড লিগ্যান্ড, ওকে, বাইডেন্টেড লিগ্যান্ড। এটা কিন্তু ডাইডেন্টেড হবে, ঠিক আছে। আচ্ছা দেখো NCH2CH2NH2 হোল থ্রাইস, এটা একটাতে মানে এর কয়েকটা দাতা পরমাণু থাকে বা উপস্থিতের ক্ষেত্রে, তখন আমরা লিগ্যান্ডটিকে, যখন মানে অনেকগুলি দাতা পরমাণু থাকবে তখন সেটাকে আমরা বলবো বহুযোজি লিগ্যান্ড, ঠিক আছে। এই যে একযোজি, দ্বিযোজি এবং বহুযোজি যে মানে লিগ্যান্ডগুলি রয়েছে সেগুলোকে কিন্তু মনোডেন্টেড লিগ্যান্ডও বলে, তারপর বাইডেন্টেড লিগ্যান্ড বলে, ট্রাইডেন্টেড লিগ্যান্ড, ওকে। যেমন ধরো মনোডেন্টেড লিগ্যান্ডের মধ্যে এক্ষেত্রে ফ্লোরিন মাইনাস হতে পারে, ক্লোরিন মাইনাস হতে পারে, ব্রোমিন মাইনাস হতে পারে, ঠিক আছে। তারপরে 2 বা ততোধিক পরমাণু বিশিষ্ট আয়ন, যদি এটা তাহলে 1 পরমাণু বিশিষ্ট আয়ন, আর যদি 2 বা ততোধিক পরমাণু বিশিষ্ট আয়ন হয়, যেমন ধরো OH মাইনাস, তারপর CN মাইনাস হলো, তারপর NO2 মাইনাস হলো, ঠিক আছে। আর বাইডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে যেমন ধরো ইন অর্থাৎ ইথিলিন ডায়ামিন, ঠিক আছে, যেটার সংকেত EN আমরা লিখি, ইথিলিন ডায়ামিন। তারপর হচ্ছে PN, যেটা হচ্ছে প্রোপাইলি ডায়ামিন, ওকে, প্রোপাইলি ডায়ামিন। তারপর হচ্ছে ট্রাইমিথাইল ডায়ামিন, TN। তারপর হচ্ছে পিরিডিন আর কি। তো এগুলো হচ্ছে বাইডেন্টের মধ্যে পড়ে। ট্রাইডেন্টের মধ্যে হচ্ছে ডাইইন যেটাকে বলে, অর্থাৎ ডাই ইথাইল টেট্রাঅ্যামিন, ঠিক আছে, ডাইইন যেটা। এগুলো কিন্তু ভালো করে মানে মনে রেখো, ঠিক আছে। এরপরে ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট আয়ন, যেটা হচ্ছে পলিডেন্টেড, একটা গুরুত্বপূর্ণ কিন্তু সরযোজি লিগ্যান্ড, ঠিক আছে, যেটাকে বলে হেক্সা লিগ্যান্ড। আর একটা কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে কিন্তু এটি যুক্ত থাকে। এটি 2টি নাইট্রোজেন আর 4টা অক্সিজেন পরমাণুর দ্বারা একটি কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে কিন্তু যুক্ত থাকে। যখন একটা দ্বি বা বহুযোজি লিগ্যান্ড এর 2 বা ততোধিক দাতা পরমাণুগুলি একটা ধাতব আয়নের সঙ্গে যুক্ত হওয়ার সময় কী হবে, একই সঙ্গে ব্যবহার করে, তখন আমরা লিগ্যান্ডটিকে বলবো চিলেট লিগ্যান্ড। আর এইরূপ সংযোজিত গ্রুপের সংখ্যাকে আমরা কি বলবো, লিগ্যান্ডের ডেন্টিসিটি, ঠিক আছে।
যেমন ইথিলিন ডায়ামিন, ঠিক আছে, এটা কিন্তু একটা চিলেটিং লিগ্যান্ডের মধ্যে পড়ে। তো এক্সাম্পলগুলো কিন্তু দেখবে। জটিল যৌগ যাদের চিলেট জটিল যৌগও বলা হয়, একযোজী লিগ্যান্ড সমন্বিত অনুরূপ জটিল যৌগের চেয়ে কিন্তু অধিক সুস্থিত হয়, অর্থাৎ এরা অনেক বেশি স্টেবল হয়। আর যে লিগ্যান্ডে দুটি ভিন্ন দাতা পরমাণু থাকবে, উদাহরণ দেখো যেমন আরও রয়েছে যে NO2-, তারপর HCN-, এগুলো আয়ন। তারপর NO2- আয়ন একটা কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে কিন্তু নাইট্রোজেন বা অক্সিজেন পরমাণু দ্বারা যুক্ত থাকে, বা HCN- আয়ন সালফার বা নাইট্রোজেন পরমাণুর মাধ্যমে কিন্তু যুক্ত থাকে, ঠিক আছে। দেখো কিছু লিগ্যান্ডের আমি উদাহরণ দিলাম, যেমন নাইট্রিটো N, যেটার সংখ্যে দেখো N ডাবল বন্ড, এদিকে O উপরে O, আর এদিকে আবার কিন্তু অ্যারো দিয়ে M রয়েছে, এটা হচ্ছে নাইট্রিটো N। আর উপরে যেটা রয়েছে নাইট্রিটো O, সেটার ক্ষেত্রে দেখো অ্যারো M এদিকে রয়েছে, মাঝখানে একটা O, বন্ড আবার N, এদিকে ডাবল বন্ড O, ঠিক আছে। এরকম রয়েছে থায়োসায়ানেটো S, তারপর থায়োসায়ানেটো N, এগুলো আমি বানিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখো উপরেটা যেটা রয়েছে, অর্থাৎ এটা M অ্যারো SCN, এটা হচ্ছে থায়োসায়ানেটো S, ঠিক আছে। আর যেদিকে এটা M অ্যারো NS মানে NCS রয়েছে, সেটা হচ্ছে থায়োসায়ানেটো N। মনে থাকবে তো? এগুলো একটু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। এরপরে আমরা কোঅর্ডিনেশন নাম্বার, যেটা হচ্ছে সর্বগাঙ্ক সংখ্যা, সেটা সম্পর্কে জানবো। ওকে, কোনো একটা জটিল যৌগে একটা ধাতব আয়নের সর্বগাঙ্ক সংখ্যাকে, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার, ধাতুর সঙ্গে সরাসরি যুক্ত লিগ্যান্ডের দাতা পরমাণুর সংখ্যার দ্বারা কিন্তু সংজ্ঞায়িত করা যেতে পারে। যেমন PTCl6⁻²-, আবার NiNH3⁴2+। জটিল আয়নে যে প্লাটিনাম আর নিকেল রয়েছে, তাদের যদি বলি কোঅর্ডিনেশন নাম্বার, সেটা হচ্ছে NiNH3⁴2+ এর ক্ষেত্রে 6 হবে, আর 6 হবে, আর হচ্ছে 4 হবে। প্রথমেরটা PTCl6⁻²-, এটার ক্ষেত্রে 6, আর NiNH3⁴2+, এটার ক্ষেত্রে কিন্তু 4 হবে কোঅর্ডিনেশন নাম্বার। ওকে, তারপর দেখো আরও এক্সাম্পল রয়েছে, যেমন Fe(C2O4)3- এবং COEN(3+). জটিল আয়নে ফেরাস আর কোবাল্ট উভয়েরই মানে কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে? প্রথমেরটা হবে 6, কারণ কি C2O4 2- এবং N অর্থাৎ ইথেন 1,2 ডায়ামিন হচ্ছে একটা দ্বিযোজী অর্থাৎ বাইডেন্টেড কিন্তু লিগ্যান্ড। ওকে, এরপরে স্ববর্গীয় স্তর বা কোঅর্ডিনেশন স্তর বা অঞ্চল যেটাকে বলে, কেন্দ্রীয় পরমাণু বা আয়ন এর সঙ্গে যুক্ত লিগ্যান্ডগুলিকে আমরা একটা তৃতীয় বন্ধনের মধ্যে লিখি, ঠিক আছে। এবার তৃতীয় বন্ধনের মধ্যে লেখার সময় একসঙ্গে এদেরকে আমরা বলবো স্ববর্গীয় স্তর বা কোঅর্ডিনেশন স্তর। আর আয়নীয় গ্রুপগুলিকে আমরা বলি তৃতীয় বন্ধনের বাইরে, মানে আয়নীয় যে গ্রুপগুলি রয়েছে, যেটা হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়ন দিবে, সেগুলোকে আমরা হচ্ছে বন্ধনের বাইরে লিখি, আর এদেরকে আমরা বলবো কাউন্টার আয়ন, ঠিক আছে। তাহলে ভেতরে যেটা থাকে সেটাকে বলবো কোঅর্ডিনেশন স্তর, আর বাইরেরটাকে বলবো কাউন্টার আয়ন। এগুলো কিন্তু টার্মগুলো মনে রাখতে লাগবে। এরপরে যেমন ধরো উদাহরণ দেওয়া রয়েছে যে CK4FeCN6, এই জটিল যৌগে যদি আমি বলি যে FeCN6⁴-, এটা হচ্ছে স্ববর্গীয় স্তর। কেন? কারণ এটা আমরা বন্ধনী বলতে কি ব্র্যাকেটের ভিতরে লিখেছি। আর অন্যদিকে যদি বলো K+, কি ব্র্যাকেটের বাইরে রয়েছে, সেজন্য এটাকে আমরা বলবো কাউন্টার আয়ন। তাহলে মনে থাকবে, তাহলে স্ববর্গীয় স্তর হচ্ছে কি যেটা ব্র্যাকেটের ভিতরে লেখা হয়, ওটাকে বলি স্ববর্গীয় স্তর, আর ব্র্যাকেটের বাইরে সেটাকে বলা হয় কাউন্টার আয়ন। এরপরে স্ববর্গীয় বহুতল, কেন্দ্রীয় পরমাণুর চারিদিকে কেন্দ্রীয় পরমাণু বা আয়নের সঙ্গে সরাসরি যুক্ত যে লিগ্যান্ডটা রয়েছে, অর্থাৎ সরাসরি যেটা যুক্ত রয়েছে, সেই পরমাণুগুলোর একটা 3D বিন্যাস বা ত্রিমাত্রিক বিন্যাসকে আমরা কি বলবো? স্ববর্গীয় বহুতলক। সর্বাধিক প্রাপ্ত যে স্ববর্গীয় বহুতলগুলি রয়েছে, সেটা কি কি হতে পারে? অষ্টতলকীয় হতে পারে, সমতলিক বর্গাকারও হতে পারে, এবং চতুস্তলকীয় বিন্যাস বিশিষ্টও কিন্তু হতে পারে। যেমন ধরো CONH3⁴6 এটা কি অষ্টতলকীয় হয়, NiCO4 হচ্ছে চতুস্তলকীয় হয়, আবার PTCl4 2- কিন্তু সমতলিক বর্গাকার হয়। ওকে, এরপরে কেন্দ্রীয় পরমাণুর যে জারণ সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত যে লিগ্যান্ডগুলি, সেটা নিজে কি হয়, একটা ইলেকট্রন জোড় সহ কিন্তু অপসারিত যদি আমরা করি, তাহলে অপসারিত করলে কেন্দ্রীয় পরমাণু একটা কি করে? আধান বহন করে, এবং আধান বহন করবে তাকে আমরা বলবো, মানে যে আধানটা বহন করবে তাকে আমরা বলবো জটিল যৌগে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা। স্ববর্গীয় NNTর নামের পরে প্রথম বন্ধনীতে যে রোমান সংখ্যা লেখা হয়, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যেটা আমরা লিখি, সেটাই হচ্ছে আমাদের কি? জারণ সংখ্যা। যেমন ধরো CuCN⁴3- এর ক্ষেত্রে কপারের জারণ সংখ্যা কত? +1, সেজন্য আমরা কি লিখি? কপার লিখি, আর ব্র্যাকেটে রোমান সংখ্যায় কিন্তু জারণ সংখ্যাটা লেখা হয়, অর্থাৎ 1, সেজন্য 1 লিখেছি। এইভাবে কিন্তু লেখা হয়। তাহলে জারণ সংখ্যাটা বুঝলে তো? থার্ড ব্র্যাকেটের ভিতরে রোমান, মানে 4 হলে 4 লিখবে, 5 হলে 5 লিখবে, 3 হলে 3, 2 হলে 2, 1 হলে 1, বাস ওইভাবেই রোমান সংখ্যায় লিখে দেবে, ওটাই হচ্ছে জারণ সংখ্যা।
এরপরে হোমোলেপটিক এবং হেটেরোলেপটিক জটিল যৌগ, ঠিক আছে। যে সকল জটিল যৌগে কি হয়, ধাতব পরমাণু শুধুমাত্র এক প্রকারের দাতা গ্রুপ থাকবে, মানে দাতা গ্রুপের সঙ্গে যুক্ত থাকবে, সেটাকে আমরা বলবো হোমোলেপটিক। হোমো মানে কি একই বা সেম, যেমন ধরো CONH3 3+, এটা এই জটিল যৌগটাকে আমরা বলছি হোমোলেপটিক। আর হেটেরোলেপটিক কি, তার মানে আলাদা আলাদা হবে, তাহলে হোমোলেপটিক জটিল যৌগ হিসেবে কিন্তু পরিচিত, যেটা হচ্ছে একই থাকবে। আর যে সকল জটিল যৌগে ধাতব পরমাণু একাধিক প্রকারের দাতা গ্রুপ দ্বারা যুক্ত থাকবে তাকে আমরা কি বলবো, হেটেরোলেপটিক। যেমন ধরো CONH3 Cl2+, এর ক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে, দেখো কোবাল্ট রয়েছে, অ্যামোনিয়া রয়েছে, আবার ক্লোরিন রয়েছে, তাহলে আলাদা আলাদা রয়েছে, সেজন্য এটাকে আমরা বলবো হেটেরোলেপটিক জটিল যৌগ। ওকে, দেখো আমরা কিন্তু হোমোলেপটিক হেটেরোলেপটিকই পড়ে নিলাম, তাই তো। এরপরে আমাদের স্ববর্গীয় যৌগের নামকরণ রয়েছে। এক কেন্দ্রীয় স্ববর্গীয় NNTর সংকেত সমূহ, যেমন ধরো কেন্দ্রীয় পরমাণুটিকে আমরা প্রথমত লিখব, কোঅর্ডিনেশন যে কম্পাউন্ডগুলি রয়েছে তাদের নোমেনক্লেচার কীভাবে করা হয় তার প্রসেসগুলো, ঠিক আছে। কেন্দ্রীয় পরমাণুটাকে প্রথমে লিখতে হবে, ফার্স্ট এটাই করতে হবে। তারপরে এরপর লিগ্যান্ডগুলিকে তাদের নামের যে ইংরেজি বর্ণমালা রয়েছে তাদের ক্রমানুযায়ী লিখতে হবে, ধরো ABCD এই আকারেই কিন্তু তাদের লিখতে হবে। লিগ্যান্ডের অবস্থান এর আধানের ওপর কিন্তু নির্ভর করবে না, আধানের ক্ষেত্রে কোনো নির্ভরতা নেই। বহুযোজী লিগ্যান্ডগুলিকেও তাদের নামের ইংরেজি বর্ণমালার সংখ্যানুযায়ী বা ক্রমানুযায়ী কিন্তু সাজাতে হবে বা লিখতে হবে। আর সংক্ষিপ্ত আকারে প্রকাশিত লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা কি করব, সংক্ষিপ্ত রূপটি ইংরেজি বর্ণমালার যে প্রথম অক্ষরটি সেটা লিগ্যান্ডের অবস্থান নির্ণয়ে কিন্তু ব্যবহার করব। এরপরে বহুযোজী লিগ্যান্ডগুলিকে তাদের নামের ইংরেজি বর্ণমালার ক্রমানুযায়ী কিন্তু লিখতে হবে। আর সংক্ষিপ্ত আকারে প্রকাশিত করার জন্য কিন্তু ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষরটা লিগ্যান্ডের অবস্থান নির্ণয়ে ব্যবহার করতে হবে, এটা আমি বললাম। আর আধানযুক্ত বা আধানবিহীন স্ববর্গীয় NNT সম্পূর্ণ সংকেতকে কী করতে হবে, তৃতীয় বন্ধনীর ভেতরে লিখতে হবে। আর বহু পরমাণুক লিগ্যান্ডের ক্ষেত্রে এদের যে সংকেত রয়েছে সেটা প্রথম বন্ধনীর ভিতরেই কিন্তু রাখা হবে। আর লিগ্যান্ডের যে সংক্ষিপ্ত রূপটিকে প্রথম বন্ধনীর ভেতরে লিখতে হবে। একটা স্ববর্গীয় স্তরে লিগ্যান্ড এবং ধাতুর মাঝখানে কোনো কিন্তু ফাঁকা স্থান থাকা যাবে না, অর্থাৎ গ্যাপ করে কিন্তু লেখা যাবে না, একদম একভাবেই লিখতে হবে। কাউন্টার আয়নবিহীন আধানযুক্ত স্ববর্গীয় NNTর সংকেত লেখার সময় কি করতে হবে, তৃতীয় বন্ধনীর বাইরে ডান দিকে সুপারস্ক্রিপ্টে কী করতে হবে, আধানের যে চিহ্ন রয়েছে সেটা পূর্বের সংখ্যায় লিখে আধানটিকে চিহ্নিত করতে হবে, ঠিক আছে। যেমন ধরো COCN6 তারপর 3-, তারপর হচ্ছে CrH2O6 3+, এভাবে কিন্তু লিখতে হবে। ওকে, এরপরে ক্যাটায়নের অর্থাৎ ক্যাটায়ন সমূহের আধান অ্যানায়ন সমূহের আধানের দ্বারা কিন্তু প্রশমিত হয়ে যাবে। এক কেন্দ্রিক স্ববর্গীয় যৌগের নামকরণের জন্য যেটা করতে হবে, ধনাত্মক অর্থাৎ পজিটিভ নেগেটিভ উভয় আধানযুক্ত স্ববর্গীয় NNTর ক্ষেত্রে কিন্তু প্রথমে ক্যাটায়নেরই নাম লিখতে হবে, ঠিক আছে, পজিটিভ আয়নটারই নাম লিখতে হবে। আর কেন্দ্রীয় পরমাণু বা আয়নের নামের পূর্বে ইংরেজি বর্ণমালার ক্রমানুযায়ী লিগ্যান্ডগুলির নামকরণ করতে হবে। এই পদ্ধতিকে সংকেত লেখার মানে নিয়মের কিন্তু বিপরীত, অর্থাৎ যেটা আমরা আইউপ্যাক নোমেনক্লেচার করেছিলাম সেটার কিন্তু বিপরীত। অ্যানায়নিক লিগ্যান্ডের নামের শেষে কী করতে হবে, স্ববর্গীয় জটিল যৌগের ক্ষেত্রে যেই নিয়মটা করছিলাম সেটার বিপরীত, অর্থাৎ এটা কিসের ক্ষেত্রে, এটা দেখো এক কেন্দ্রিকের ক্ষেত্রে, তাই না। ওকে, অ্যানায়নিক লিগ্যান্ডের নামের শেষে অর্থ যোগ করা হয়, আর প্রশম এবং ক্যাটায়নিক লিগ্যান্ডের নামে একই থাকে। আর ব্যতিক্রম শুধুমাত্র জলের ক্ষেত্রে অ্যাকোয়া লিখতে হবে, আর অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যামাইন লিখতে হবে। CO হচ্ছে একটা কার্বনিল, এটাকে কার্বনিল বলি আমরা, এবং NO-কে নাইট্রোসিল বলা হয়, এভাবে লিখতে হবে। স্ববর্গীয় NNTর সংকেত লেখার সময় এগুলিকে প্রথম বন্ধনে যেটা বলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। স্ববর্গীয় NNTতে স্বতন্ত্র লিগ্যান্ডের বা লিগ্যান্ড সমূহের সংখ্যা নির্দেশ করার জন্য মনো, ডাই, ট্রাই ইত্যাদি উপসর্গ কিন্তু ব্যবহার করতে হবে। আর লিগ্যান্ডের নামের শেষে সংখ্যাসূচক উপসর্গ লেখার সময় কী করতে হবে, 20, তারপর 30, তারপর টেট্রাকিস, হ্যাঁ, ইত্যাদি পদগুলি কিন্তু অবশ্যই লিখতে হবে। আর যে লিগ্যান্ডগুলির জন্য এই পদগুলি প্রযোজ্য সেগুলিকে প্রথম বন্ধনীতেই রাখা হয়। উদাহরণস্বরূপ আমরা যদি বলি NiCl2PPH3, এর নাম কী হবে, ডাইক্লোরিডো বিস ট্রাইফিনাইল ফসফিন নিকেল। এর নিকেলের জারণ সংখ্যা 2, এই জন্য ব্র্যাকেটে 2 লেখা হয়েছে। ক্যাটায়ন, অ্যানায়ন বা প্রশম স্ববর্গীয় NNTতে ধাতুর জারণ অবস্থাকে কিন্তু রোমান সংখ্যার দ্বারা প্রথম বন্ধনীতে নির্দেশ করতে হবে। ওকে, 6 নম্বর পয়েন্ট দেখো, জটিল আয়নটি ক্যাটায়ন হলে মৌলের নামের মতোই কিন্তু ধাতুটার নামকরণ করতে হবে। যেমন ধরো জটিল ক্যাটায়ন কোবাল্ট রয়েছে, তো তাহলে CO-কে কোবাল্ট, তারপর হচ্ছে PT অর্থাৎ প্ল্যাটিনামকে প্ল্যাটিনামই বলতে হবে। আর জটিল আয়নটি যদি অ্যানায়ন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ধাতুর নাম এট প্রত্যয় হিসেবে লিখতে হবে। যেমন জটিল অ্যানায়ন যদি COSCN4P2- হয়, তবে কোবাল্ট অর্থাৎ CO-কে কী লিখতে হবে, কোবালেট
বলতে হবে। আর কিছু ধাতুর ক্ষেত্রে জটিল অ্যানায়নের ধাতুর ল্যাটিন নাম ব্যবহার করতে হবে, যেমন ফেরাসের জন্য ফেরেট হবে। এবার দেখো 7 নম্বর, প্রসম জটিল অণুর নামকরণ জটিল ক্যাটনের মতোই কিন্তু করতে হবে। তো এই যে 7টা পয়েন্ট আমি বললাম, তার আগেও পয়েন্ট বলেছি, ঠিক আছে। এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে, আর পড়বে। কখন কোনটার পর কী লিখতে হবে এই পদ্ধতিগুলো কিন্তু তোমাকে জানতেই হবে, তারপরেই কিন্তু তুমি নমিনক্লেচার বা নামকরণ করতে পারবে। দেখো কিছু প্রশ্ন, যে নিম্নলিখিত স্ববর্গীয় যৌগের ক্ষেত্রে আমাদের আইউপ্যাক নমিনক্লেচার লিখতে হবে। PTNE3 হোল 2 ClNO2 এটা রয়েছে, তারপর K3 CrC2O4 হোল থ্রাইস, তারপর COCl2 En হোল টুয়াইস Cl, CONH3 CO হোল হোল 3 CO3, তারপর হচ্ছে Cl, তারপর AgCOHCN হোল 4 এগুলো রয়েছে। তো প্রথমে যেটা রয়েছে সেটার নাম হবে ডায়ামিন ক্লোরিডো নাইট্রিটো এন প্ল্যাটিনাম। প্ল্যাটিনামের জারণ সংখ্যা 2 লেখা রয়েছে। পটাশ, তারপরটা হবে পটাশিয়াম ট্রাইঅক্সালেটো ক্রোমেট, এটার ক্ষেত্রে 3 হবে, ঠিক আছে। জারণ সংখ্যা ডাইক্লোরি ডোবিস ইথেন 1,2 ডায়ামিন কোবাল্ট 3 ক্লোরাইড। তারপর এটা হবে পেন্টা অ্যামিন কার্বনেটো কোবাল্ট ব্র্যাকেটে 3 ক্লোরাইড। তারপর এটাতে হবে মার্কারি জারণ সংখ্যা 1 সেজন্য ব্র্যাকেটে 1 টেট্রা থায়োসায়ানেটো এস কোবালেট ব্র্যাকেটে কত লিখবো 3, ঠিক আছে। এবার দেখো আরেকটা প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত স্ববর্গীয় যৌগগুলির সংকেত লিখতে হবে। এক্ষেত্রে আমাদের নামটা দেওয়া রয়েছে, জাস্ট সংকেত লিখতে হবে। টেট্রামিন অ্যাকোয়া ক্লোরিডো কোবাল্ট 3 ক্লোরাইড, পটাশিয়াম টেট্রা হাইড্রোঅক্সিডো জিঙ্কেট, তারপর পটাশিয়াম ট্রাইঅক্সালেটো অ্যালুমিনেট, তারপর রয়েছে হচ্ছে ডাইক্লোরিডো বিস অর্থাৎ ইথেন 1,2 ডায়ামিন কোবাল্ট 3 টেট্রা কার্বনিল নিকেল, ঠিক আছে। এর ক্ষেত্রে 0 দেওয়া রয়েছে। তো প্রথমে সংকেতটা দেখো CONH3 হোল 4 H2O Cl2 হবে, তারপরটা হবে K2ZnOH হোল 4, তারপরটা হবে K3AlC2O4 হোল থ্রাইস, আর ডি এরটা হবে COCl2En হোল টুয়াইস প্লাস, তারপরটা হবে NiCO হোল 4। স্ববর্গীয় যৌগের সমবায়বতা। সমবায়তা দুটো টাইপের, একটা হচ্ছে ত্রিমাত্রিক সমবায়তা, একটা হচ্ছে গঠনগত সমবায়তা। তো ত্রিমাত্রিক সমবায়তাকে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে জ্যামিতিক সমবায়তা আর একটা হচ্ছে আলোকীয় সমবায়তা, ওকে। আর গঠনগত দিক থেকে বন্ধন সমবায়তা, স্ববর্গীয় সমবায়তা, আয়নায়ন সমবায়তা আর হচ্ছে সলভেট সমবায়তা, ঠিক আছে। তাহলে দেখলে তো প্রথমেরটাতে 2টো আর পরেরটার ক্ষেত্রে 4টে পার্ট। এরপরে জ্যামিতিক সমবায়তার একটা দেখো গঠন আমি লিখেছি যে PTNE3 হোল 2 Cl2, এক্ষেত্রে দেখো এটা সিস আর হচ্ছে ট্রান্স হয়েছে। এবার তুমি যদি লক্ষ্য করো এখানে PTNH3NH3Cl দেখো, যদি আমি বলি অ্যামোনিয়ার নিচে অ্যামোনিয়া রয়েছে, ক্লোরিনের নিচেই ক্লোরিন রয়েছে, সেজন্য এটাকে আমরা সিস বলছি। এবার পরেরটাতে ক্ষেত্রে দেখো একটা অ্যামোনিয়া আর পরেরটায় রয়েছে ক্লোরিন, অপোজিটে ম্যাচ রয়েছে, তাই তো, আর এটা এদিক দিয়ে ম্যাচ রয়েছে, সেজন্য এটাকে বলছে সিস। আর যেহেতু এটা অপোজিট দিক দিয়ে হচ্ছে কি ভিন্ন বা আলাদা আলাদা, বা অপোজিট দিকে সেম, অর্থাৎ ক্লোরিন যদি এরকম ব্যান্ড করি তাহলে সেম দাঁড়াচ্ছে, তাহলে এটাকে আমরা বলছি ট্রান্স, ঠিক আছে। তাহলে সেম সাইড যদি হয় তাহলে সিস হবে, আর যদি অপোজিট সাইড হয় সেটা হবে ট্রান্স। আর যেটা সংকেত মানে কি PTNH3 হোল টুয়াইস Cl2, এটার ক্ষেত্রে কিন্তু এরকম করে লেখা হয় গঠনটা, ঠিক আছে। তারপরে ধরো CONH3 হোল 4 Cl2 রয়েছে, তো এই ক্ষেত্রেও সেম। দেখো আমি জাস্ট গঠনটা বানিয়েছি, তো তোমরা অবশ্যই এগুলা দেখবে এবং প্র্যাকটিস করবে। কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে যুক্ত দুটি ভিন্ন প্রকারের একযোজি লিগ্যান্ড সমন্বিত চতুস্থলকীয় জটিল যৌগে জ্যামিতিক সমবায়তা সম্ভব নয় কেন, কিসের জন্য সম্ভব নয়? দেখো চতুস্থলকীয় জটিল যৌগগুলি যদি আমরা দেখি তাহলে এদের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল বা জ্যামিতিক যে সমবায়তা সেটা কিন্তু প্রদর্শন করবে না। কারণটা হচ্ছে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সঙ্গে যুক্ত যে এদের একযোজি লিগ্যান্ডগুলি রয়েছে তারা পরস্পরের সাপেক্ষে কিন্তু আপেক্ষিক অবস্থান একই হয়, অর্থাৎ এদের ক্ষেত্রে আপেক্ষিক অবস্থানটা কিন্তু সেম হয়, অর্থাৎ একই দিকে হয়, সেজন্য এরা কি করবে, এরা হচ্ছে তোমার জ্যামিতিক সমবায়তা প্রদর্শন করবে না, এটাই। এরপরে আলোকীয় সমবায়বতা, দেখো COCen হোল থ্রাইস 3+, এর আলোকীয় সমবায়তা দেখো জাস্ট ডেক্সট্রো, এটা হচ্ছে যদি আমরা দর্পণের মধ্যে রাখি জাস্ট এটা চেঞ্জ হয়ে যাবে, আর দর্পণের পরে যে মিররটা বা এটা হবে সেটাকে আমরা বলবো লিভো, ঠিক আছে। ওকে, দেখলে ভালো করে দেখো, ওকে। আচ্ছা, এরপরে দেখো আরেকটা প্রশ্ন রয়েছে যে FeNH3 হোল টুয়াইস Cn হোল 4- এর জ্যামিতিক সমবায়তাগুলি গঠন করো। তো এক্ষেত্রেও সেম সিস আর ট্রান্স হবে। তো দেখো এই গঠনটা এরকম হবে, ঠিক আছে, দেখলে তো গঠনটা কিন্তু এরকম হবে FeNH3 হোল টুয়াইস Cn হোল 4- এর ক্ষেত্রে। এরপরে বলেছে নিচে দুটি স্ববর্গীয় এনএনটির মধ্যে কোনটি কাইরাল অর্থাৎ আলোক সক্রিয়। প্রথমে বলেছে যে CrCl2OX হোল টুয়াইস 3- আর বলেছে ট্রান্স CrCl2OX হোল টুয়াইস 3-। দুটি এনএনটিতে আমরা যদি লিখি তাহলে কিন্তু আমরা এভাবে লিখতে পারবো, CrCl2OX হোল টুয়াইস 3-
আর এক্ষেত্রে ট্রান্স CrCl2OX2 মাইনাস। তো আমরা যদি দুটো গঠনই দেখি অর্থাৎ CrCl2OX, তো এটাকে কিন্তু আমরা বলবো কাইরাল অর্থাৎ আলোক সক্রিয়। এক্ষেত্রে দেখো এটা সিস, আবার এটাও দেখো এদিকে রয়েছে, তাই তো এই জন্য এটাকে আমরা বলবো কাইরাল বা আলোক সক্রিয় হবে এটা, ঠিক আছে। এরপরে বন্ধন সমবায়তা, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড সমন্বিত স্ববর্গীয় যৌগে আমরা বন্ধন সমবায়তা কিন্তু লক্ষ্য করি। এটা সহজ উদাহরণ যেমন ধরো থায়োসায়ানেট লিগ্যান্ড NCS মাইনাস, ঠিক আছে, এটা কিন্তু পাওয়ারে মাইনাস হবে। সমন্বিত জটিল যৌগ যেমন ধরো লিগ্যান্ডটি নাইট্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত থাকলো যেমন MnCS বন্ধন হতে পারে, বা সালফার পরমাণুর সঙ্গে যুক্ত থাকলো অর্থাৎ MCNO হতে পারে। এই দুটো বন্ধন কিন্তু গঠন করতে পারে। জর্জ জেনসন CONH3(5NO2Cl2) এই জটিল যৌগে কিন্তু এই বৈশিষ্ট্যগুলি আবিষ্কার করেছিলেন, যার মধ্যে নাইট্রাইট লিগ্যান্ডে অক্সিজেন পরমাণুর মাধ্যমে অর্থাৎ বন্ড ও NO যুক্ত হলে জটিল যৌগটি কিন্তু লাল বর্ণের হয়েছিল, কালারটা কি হয়ে গেছিলো, রেড হয়ে গেছিলো। আর নাইট্রাইট লিগ্যান্ডটি নাইট্রোজেন পরমাণুর মাধ্যমে অর্থাৎ বন্ড NO2 নাইট্রো গ্রুপ যেটাকে আমরা বলি, বা নাইট্রোজেন পরমাণুর মাধ্যমে যুক্ত হয়ে কী করেছিল, একটা জটিল যৌগ তৈরি করেছিল, যার বর্ণটা কি বলতো, ইয়েলো কালার, ওকে, হলুদ বর্ণের। আমাদের কন্টেন্ট কিন্তু খুবই জেনিউন রয়েছে, তো অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো, ওকে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদেরকে অনেক সাপোর্ট করো। তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু চ্যাপ্টারের থিওরি কোশ্চেন অ্যানালাইসিস করা হচ্ছে। তো অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওগুলি প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও। আর হ্যাঁ, নতুন হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও আর খুব সাপোর্ট করো, ওকে। এরপরে আমরা স্ববর্গীয় সমবায়তা পড়বো। দেখো, কোন একটা জটিল যৌগে উপস্থিত বিভিন্ন ধাতব আয়নের যদি আমরা বলি ক্যাটায়নিক আর অ্যানায়নিক NNT, এদের দুটার মধ্যে একটা লিগ্যান্ডের বিনিময় অর্থাৎ আদান প্রদানের ফলে বা মাধ্যমে কি হয়, স্ববর্গীয় সমবায়তার কিন্তু সৃষ্টি হয়। যেমন ধরো একটা উদাহরণ যদি বলি যে CONH3(6) আবার CN(6), এক্ষেত্রে যদি তুমি লক্ষ্য করো তাহলে অ্যামোনিয়ার লিগ্যান্ডটা কিন্তু CO3+ এর সঙ্গে যুক্ত, অবশ্যই অ্যামোনিয়া কোবাল্টের সঙ্গে যুক্ত, আবার CN লিগ্যান্ডটা কিন্তু কার সাথে, ক্রোমিয়ামের সঙ্গে যুক্ত। তাহলে এই যৌগটার স্ববর্গীয় সমবায়বী কী হবে, CrNH3(6) CN(6), যেখানে কী হবে, অ্যামোনিয়া লিগ্যান্ডগুলো ক্রোমিয়াম 3+ এর সঙ্গে যুক্ত হলো এবং CN- লিগ্যান্ডগুলি কোবাল্ট 3+ এর সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি বলছি, স্ববর্গীয় সমবায়বতা। এরপরে আয়নায়ন সমবায়তা যদি বলো, যখন কোনো একটা জটিল লবণে, ঠিক আছে, কাউন্টার আয়নটি যেটা হচ্ছে ব্র্যাকেটের বাইরে লেখা হয় সেটাকে আমরা কি বলি, কাউন্টার আয়ন, ঠিক আছে। তো ওই কাউন্টার আয়নটা যদি নিজেই একটা শক্তিশালী লিগ্যান্ড এবং অন্য একটা লিগ্যান্ডকে প্রতিস্থাপিত করে দেয়, প্রতিস্থাপিত করে কাউন্টার আয়নে পরিণত করতে পারে, তখন আমরা তাকে বলবো, বা সেই ধরনের সমবায়তাকে কি বলবো আমরা, আয়নায়ন সমবায়বতা। যেমন ধরো একটা যদি উদাহরণ, যেমন CONH3(5) ব্র্যাকেটের বাইরে যেটা কাউন্টার আয়ন সেটা কি, ব্রোমিন, এবং CONH3(5)Br SO4। তাহলে এক্ষেত্রে দেখো কি হলো, যে এই যে ভালো করে লক্ষ্য করো, এখানে SO ছিল, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে তোমার ইসের ভিতরে, আয়নের স্তরের ভিতরে ছিল, আবার এটা কাউন্টার আয়ন ব্রোমিনটা বাইরে ছিল, কিন্তু আমরা এটাকে বলছি আয়নায়ন সমবায়তা। কেন, কারণ এক্ষেত্রে দেখো রিপ্লেস হয়ে গেল, অর্থাৎ ব্রোমিনটা বাইরে ছিল, বাইরের থেকে ভিতরে চলে এলো, এবং SO4টা ভেতরে ছিল, বাইরে চলে এলো। তাহলে এটা কি হলো, আয়নায়ন সমবায়বতা, ঠিক আছে, খুবই সোজা, ওকে। এরপরে স্ববর্গীয় যৌগের বন্ধনের যদি প্রকৃতি বলি, তাহলে দেখো, স্ববর্গীয় যৌগে বন্ধনের প্রকৃতি যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে আমাদের অবশ্যই VBT থিওরি, যেটাকে বলা হয় যোজ্যতা বন্ধন তত্ত্ব, ওকে, ভ্যালেন্স বন্ড থিওরি, তারপর হচ্ছে ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব, লিগ্যান্ড ফিল্ড তত্ত্ব, আণবিক কক্ষক তত্ত্ব, মলিকুলার অরবিটাল থিওরি, এই সমস্ত বিষয়গুলো আমাদের পড়তে হবে। আমরা স্ববর্গীয় যৌগে VBT আর হচ্ছে CFT অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব বা মানে থিওরি, এর প্রয়োগভিত্তিক প্রাথমিক বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা করব। যেমন ধরো যোজ্যতা বন্ধন যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সংকরায়ন কী হয়, এটা তোমরা পড়েছো, এটা sp3 হয়। আবার যদি 4 হয় তাহলে এটাকে আমরা DsP2ও লিখতে পারি। তো sp3 যদি হয় তাহলে এটা হচ্ছে চতুস্থলকীয় হবে, আর DsP2 হলে সামতলিক বর্গাকার হবে। 5 যদি হয় কোঅর্ডিনেশন নাম্বার, তাহলে সেটা হবে sp3d, যেটা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, তাই না। আবার যদি 6টা হয় তাহলে সেটা sp3d2 অষ্টতলকীয় হবে। আরও 6টাকে আমরা মানে ডিটাকে যদি প্রথমে লিখি অর্থাৎ D2 sp3, তাহলে কিন্তু অষ্টতলকীয় সেমি হবে। তো এরকম করে কিন্তু লেখা হয়। এরপরে আমরা যোজ্যতা বন্ধন তত্ত্বের সাহায্যে কোনো একটা জটিল যৌগের চৌম্বকীয় ধর্ম থেকে যৌগটার যে জ্যামিতিক আকৃতি সেটা বর্ণনা করব। দেখো এই যে এখানে গঠনটা, এটা আমি CONH3(6) 3+ ক্ষেত্রে কিন্তু লিখেছি। তো এক্ষেত্রে যদি তুমি বলো কোবাল্ট আয়নের জারণ মানে কোবাল্ট আয়ন, এক্ষেত্রে জারণ সংখ্যাটা কত, +3, ঠিক আছে। আর এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে 3d6। তাহলে এক্ষেত্রে আমি জারণ সংখ্যাটা কত বললাম, +3 বললাম।
আর এক্ষেত্রে এটা কী হবে 3d6 হবে। ওকে, তো দেখো কোবাল্ট 3+ আয়নের কক্ষক যদি বলো তাহলে 3dতে কটা ইলেকট্রন থাকবে, দেখো 2 3 4 5 6 6টা থাকবে, আর 4s মানে ফাঁকা থাকবে, 4pও কিন্তু ফাঁকা থাকবে। এবার কোবাল্ট 3+ আয়নের যদি আমরা সংকরায়িত করি অর্থাৎ D2sp3 করি, তাহলে কিন্তু আমরা কি করব যে এক্ষেত্রে ডবল অর্থাৎ 6টা বন্ড কি করে নেব, এক জায়গায় করে নেব। অর্থাৎ পি এর ক্ষেত্রে কি করে নেব, 3টা কক্ষক থাকে পি এর ক্ষেত্রে, জাস্ট এখানে লিখে দিলাম ইলেকট্রনগুলোকে, এবং D2sp3 সংকর কক্ষক কিন্তু আমরা পেয়ে যাব। এরপরে CONH3 6 3+ এর অভ্যন্তরীণ কক্ষক গঠিত বা লো স্পিন যদি কমপ্লেক্স বলি, তাহলে এক্ষেত্রে দেখো 6টা অণু অ্যামোনিয়া থেকে প্রাপ্ত 6টা ইলেকট্রন জোড় কিন্তু তৈরি হয়েছে। এক্ষেত্রে প্রতিটা অ্যামোনিয়া অণু থেকে এক জোড়া করে মোট 6টা ইলেকট্রন জোড় কিন্তু 6টা সংকর কক্ষক অধিকার করলো, এবং এইভাবেই জটিল যৌগটি অষ্টতলকীয় জ্যামিতিক আকৃতি বিশিষ্ট, এবং যেহেতু কোনো একটা মানে কোনো অযুগ্ম ইলেকট্রন এক্ষেত্রে নেই, অর্থাৎ অড ইলেকট্রন নেই, সবগুলোই তো যুগ্ম, কারণ দুটো দুটো করে রয়েছে তাই তো যুগ্ম। তাহলে যেহেতু অযুগ্ম ইলেকট্রন নেই সেজন্য এটাকে আমরা বলতে পারি ডায়াম্যাগনেটিক, ডায়া মানে 2, ঠিক আছে, মনে রাখবে, বা তিরুচুম্বকীয় বলা হয়। আর এই জটিল যৌগ গঠনে সংকরায়নের সময় যেহেতু অভ্যন্তরীণ ডি কক্ষকটা কী হয়ে গেছে 3D ব্যবহৃত হয়েছে, সেজন্য জটিল যৌগটাকে আমরা CONH3 3+কে অভ্যন্তরীণ কক্ষটি বা লো স্পিন যেটাকে বলে কমপ্লেক্স বা স্পিন পায়ার্ড কমপ্লেক্স বলছি। তাহলে 3টা নাম বললাম, একটা বললাম লো স্পিন অভ্যন্তরীণ কক্ষক ঘটিত, এটা একটা, আরেকটা হচ্ছে লো স্পিন কমপ্লেক্স, আরেকটা হচ্ছে স্পিন পায়ার্ড কমপ্লেক্স। পরাচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক অষ্টতলিক জটিল যৌগ যেমন COF6 3- সংকরায়নের ক্ষেত্রে কি হবে sp3d2 হবে, যেটা বহিস্থ কক্ষক 4D ব্যবহার করে। এই জন্যই একে আমরা কি বলি, বহিস্থ কক্ষকটিকে জটিল যৌগ বা হাই স্পিন কমপ্লেক্স বা স্পিন ফ্রি কমপ্লেক্সও কিন্তু বলছি। ওকে, পরেরটার ক্ষেত্রে দেখো sp3 সংখ্যক 6টা F আয়ন থেকে প্রাপ্ত 6টা ইলেকট্রন জোড়, ঠিক আছে, এটা কি বহিস্থ কক্ষক ঘটিত জটিল যৌগ বা হাই স্পিন কমপ্লেক্স, দুটোই ভালো করে দেখবে। হ্যাঁ, এই ইলেকট্রন বিন্যাসগুলো খাতায় লিখে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। দেখো, ওকে, দেখলে? আচ্ছা, এরপরে দেখো আরেকটা, এরপরে আমরা NiCl4 এর ক্ষেত্রে দেখব। তো Ni2+ এর ক্ষেত্রেও দেখো এক্ষেত্রে 3D কত হচ্ছে 2 2 4 5 6 7 8 8 হচ্ছে, 3D 8 হচ্ছে, তাই তো। 3D 8 সংকরায়ন হচ্ছে 4s ফাঁকা থাকলো 4p ফাঁকা। এবার Ni যদি আয়নের ক্ষেত্রে আমরা sp3 সংকরায়ন করি, তাহলে এক্ষেত্রে দেখো আমাদের 3টা ঘর কি হচ্ছে ফুলফিল হচ্ছে, তাই তো। এই যে এক্ষেত্রে কিন্তু আমাদের যুগ্ম ইলেকট্রন রয়েছে আর দুটো কক্ষকে একটা করে ইলেকট্রন রয়েছে, আর এক্ষেত্রে আমাদের sp3 সংকর কক্ষক তৈরি হলো। তাহলে NiCl4 2- এর ক্ষেত্রে হাই স্পিন কমপ্লেক্স কিন্তু এটা হলো, অর্থাৎ 4টা ক্লোরিন আয়ন থেকে প্রাপ্ত 4টা ইলেকট্রন জোড় কিন্তু এক্ষেত্রে তৈরি হচ্ছে, তাই তো। ওকে, এরপরে Ni2+ আয়নের কক্ষক যদি দেখো তাহলে এক্ষেত্রে 3D 80 হবে, 4s ফাঁকা থাকবে, 4pও ফাঁকা। এবার Ni2+ আয়নের DSP সংকর কক্ষক যদি দেখো তাহলে সবগুলোই কিন্তু ফুল কী বলে ওটাকে, যে মানে যুগ্ম ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, আর এটা হবে DSP2 সংকর কক্ষক। আর এক্ষেত্রে হবে NiCN4টা 2- কি হয়ে যাবে, লো স্পিন কমপ্লেক্স হবে, 4টা CN- গ্রুপ থেকে প্রাপ্ত 4টা ইলেকট্রন জোড় কিন্তু তৈরি হচ্ছে। এরপর দেখো একটা প্রশ্ন রয়েছে যে MnBr4 2- আয়নের স্পিন অনলি চৌম্বক ভ্রামকের মান যদি 5.9 বোর ম্যাগনেটন, BM বলতে বোর ম্যাগনেটন হয়, তাহলে জটিল আয়নটির জ্যামিতিক আকৃতি কী হবে। দেখো, যেহেতু জটিল আয়নটি ম্যাঙ্গানিজ অর্থাৎ Mn2+ আয়নের যার সর্বগাঙ্গ বা কোঅর্ডিনেশন নাম্বার কত হবে 4, সেজন্য এটা কী হবে চতুস্থলীয় হবে। 4 হলে তো আমি প্রথমেই বললাম চতুস্থলীয় হয়, অর্থাৎ sp3 সংকরায়ন, অথবা এটাকে আমরা সামতলিক বর্গাকারও বলতে পারি। অর্থাৎ যদি আমি DSP2 নিতাম তাহলে এটা হচ্ছে সামতলিক বর্গাকার হতো, কিন্তু যেহেতু জটিল আয়নটির চৌম্বক ভ্রামকের মান আবার কত দেওয়া রয়েছে 5.9 বোর ম্যাগনেটন, তাহলে কেন্দ্রীয় পরমাণুর কক্ষকে 5টা কিন্তু অবশ্যই অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে, তারপরে তো এই মানটা আসবে। সেজন্য আমরা বলতে পারি আয়নটির আকৃতি সামতলিক বর্গাকার না, এটা কি হবে চতুস্থলীয় হবে। এবার যোজ্যতা বন্ধন তত্ত্বের যদি সীমাবদ্ধতা বলো তাহলে দেখো, যোজ্যতা বন্ধন তত্ত্ব বহুলাংশে কিন্তু স্ববর্গীয় যৌগসমূহের গঠন প্রক্রিয়া, তারপর গঠনাকৃতি, চৌম্বক ধর্ম ইত্যাদি কিন্তু ব্যাখ্যা করতে পারলেও, মানে ব্যাখ্যা করতে সমর্থ হলেও এতে কিন্তু অনেক ত্রুটিও রয়েছিল। যেমন এই তত্ত্বটা অনেকগুলি ধারণা ভিত্তিক, ঠিক আছে, মানে অনেকগুলো ধারণা মানে আছে এটার মধ্যে। তারপরে এটা হচ্ছে চৌম্বকীয় তথ্যের পরীক্ষামূলকভাবে পরিমাণগত ব্যাখ্যা কিন্তু দিতে পারেনি। আর এটা স্ববর্গীয় যৌগসমূহের প্রদর্শিত যে কালার বা বর্ণ, সেই বর্ণ অর্থাৎ বিভিন্ন স্ববর্গীয় যৌগের যে আলাদা আলাদা কালার হয় সেই ব্যাখ্যাটাও কিন্তু মানে এই থিওরি দিতে পারেনি। তারপর এটি স্ববর্গীয় যৌগের তাপগতীয় অথবা গতীয় স্থায়িত্বের সঠিক ব্যাখ্যাও কিন্তু দিতে পারেনি। আর এটি মানে কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 হয়, অর্থাৎ 4 সর্বগাঙ্ক সংখ্যা বিশিষ্ট জটিল যৌগের চতুস্থলকীয় এবং সামতলিক বর্গাকার গঠন সম্পর্কে সঠিক অনুমানও কিন্তু করতে পারেনি। আর এটা দুর্বল আর শক্তিশালী লিগ্যান্ডের মধ্যেও কোনো পার্থক্য করতে পারেনি, ঠিক আছে। তাহলে এই সমস্ত দেখো 6টা পয়েন্ট বললাম,
এই 6টা পয়েন্ট কিন্তু ত্রুটি ছিল, তো অবশ্যই পরীক্ষাতে ত্রুটিও আসতে পারে, সেজন্য ত্রুটিগুলোও কিন্তু ভালো করে পড়বে। এরপরে ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব। ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব হচ্ছে একটা স্থির তাড়িতিক মডেল, ঠিক আছে। এই মডেল অনুসারে আমরা ধাতু লিগ্যান্ডটাকে কী করতে পারি, মানে ধাতু লিগ্যান্ড যে বন্ধনটা রয়েছে সেটার আয়নীয় প্রকৃতি বা ধাতব আয়ন আর লিগ্যান্ডের সঙ্গে তাড়িতিক মিথস্ক্রিয়ার ফলে এটা কিন্তু উৎপন্ন হচ্ছে। লিগ্যান্ড আয়নায়নিক যদি হয় তাহলে এক্ষেত্রে বিন্দু আধান হিসেবে কাজ করবে, আর লিগ্যান্ড যদি প্রশম অণু হয় তাহলে বিন্দু দ্বিমেরু, যেটাকে বলে ডায়পল হিসেবে কাজ করবে। দুটো কন্ডিশন, তাহলে যদি বিন্দু অ্যানায়নিক হয় তাহলে আধান হিসেবে কাজ করবে, আর যদি প্রশম হয় তাহলে কিন্তু দ্বিমেরু বা ডায়পল হিসেবে কাজ করবে। আর বিচ্ছিন্ন গ্যাসীয় ধাতব পরমাণু বা আয়নের যে 5টা ডি কক্ষক রয়েছে সেটার কিন্তু শক্তিও ইকুয়াল হবে, অর্থাৎ এগুলাকে আমরা বলতে পারি সমশক্তি সম্পন্ন, ডিজেনারেটেড। আর ধাতব পরমাণু বা আয়নকে যদি আমরা নেগেটিভ আধানের একটা গোলাকার প্রতিসম ক্ষেত্র চারিদিকে ঘিরে থাকি তখন কিন্তু এই সমশক্তি সম্পন্ন অবস্থাকে বা সমতা বজায় কিন্তু থাকবে। কিন্তু এক্ষেত্রে একটা কন্ডিশনও রয়েছে, যেমন লিগ্যান্ডের অর্থাৎ অ্যানায়ন বা অ্যামোনিয়া হতে পারে বা জল, এর মতো যে দ্বিমেরু সম্পন্ন অণুগুলি রয়েছে তার কি নেগেটিভ প্রান্তযুক্ত, অবশ্যই এদের মধ্যে নেগেটিভ প্রান্তও রয়েছে। কারণে কি হয় যে জটিল যৌগে এই যে নেগেটিভ ক্ষেত্র সৃষ্টি হলো এই ক্ষেত্রটা কিন্তু অপ্রতিসম হয়ে যাবে এবং হয়ে যাচ্ছে, এবং ডি কক্ষকগুলোর এই যে সমশক্তি সম্পন্ন অবস্থা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ পরিবর্তিত হয়ে যাচ্ছে, আর এর ফলে কক্ষকগুলির বিভাজনও ঘটছে। আর ক্রিস্টাল ফিল্ডের প্রকৃতির ওপর বিভাজনের প্যাটার্ন কিন্তু নির্ভর করে। এরপর দেখো স্ববর্গীয় এনএনটি অর্থাৎ কোন মানে যৌগের কোন কালার, এটা অবশ্যই কোশ্চেনে এসিকিউ আকারে দিতে পারে, তো অবশ্যই দেখে রাখবে। দেখো COCl_NH3 এর ক্ষেত্রে হলুদ কালার হচ্ছে, আর CONH3(5H2O এর ক্ষেত্রে কত নীল মানে সবুজ হচ্ছে, CONH3(6)3+ এর ক্ষেত্রে অতি বেগুনি কালার যেটা ওটা হচ্ছে, আর CuH2O(4)2+ এর ক্ষেত্রে রেড হয়ে যাচ্ছে কালারটা, TiH2O(6)3+ এর ক্ষেত্রে কিন্তু নীল সবুজ কালার হচ্ছে। এরপরে ক্রিস্টাল ফিল্ড তত্ত্বের সীমাবদ্ধতাগুলিও পড়তে হবে। ক্রিস্টাল ফিল্ড মডেল স্ববর্গীয় গঠন প্রক্রিয়া গঠনাকৃতি তারপর বর্ণ চৌম্বক ধর্ম বহুলাংশে কিন্তু মানে ব্যাখ্যা করতে পেরেছিলেন। আর ক্রিস্টাল ফিল্ড তত্ত্বে যেহেতু লিগ্যান্ডগুলিকে বিন্দু আধান হিসেবে ধরা হয়েছে তাহলে আমরা এক্ষেত্রে অ্যানায়নিক লিগ্যান্ডগুলোর যে বিভাজন প্রভাব সেটা কিন্তু অবশ্যই ম্যাক্সিমাম হওয়া উচিত ছিল, কিন্তু অ্যানায়নিক লিগ্যান্ডগুলির প্রকৃতপক্ষে স্পেকট্রোকেমিক্যাল সারির বাম দিকে বা যেটা নিম্ন প্রান্ত বলা হয় সেটার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করো, তাহলে এটা লিগ্যান্ড আর কেন্দ্রীয় পরমাণুর মধ্যে বন্ধনের সমযোজী চরিত্রকে কিন্তু বিবেচনা করতে পেরেছিল না। আর এগুলো CFT এর কয়েকটা দুর্বলতা যেগুলি লিগ্যান্ড ফিল্ড বা LFT এই তত্ত্বটা প্রমাণিত করে দিয়েছিল এবং আণবিক কক্ষক তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা হয়েছিল, যেগুলি কিন্তু আমাদের মানে এই অধ্যয়নের পরিধির ঊর্ধ্বে, অর্থাৎ এখনই কিন্তু তোমরা ওটার জন্য প্রিপেয়ার না, ওটা উঁচু ক্লাসে যায় কিন্তু তোমরা পড়বে। তাহলে আমাদের কিন্তু টোটাল চ্যাপ্টার অ্যানালাইসিস করা কমপ্লিট হলো। তো চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো, হ্যাঁ। আর এই ভিডিওগুলি প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দিও। আর আমি চ্যাপ্টার 1, 2, 3 দিয়ে দিয়েছি, তো অবশ্যই কিন্তু দেখে নিও। ওকে, খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।